মুদ্রার মূল্য। মুদ্রার মূল্য, মুদ্রার মূল্যকে ইংলিশে বলা হয় ভ্যালু অফ মানি। ইংলিশে কি বলা হয়? ভ্যালু অফ মানি। আর সংক্ষিপ্ত আকারে তুমি চাইলে এটাকে বলতে পারবো হচ্ছে ভিএম। তার মানে ভিএম মানে কি? ভ্যালু অফ মানি। তাহলে মুদ্রার মূল্য ইংলিশে কি বলা হয়? ভ্যালু অফ মানি। মুদ্রার মূল্যকে ইংলিশে কি বলা হয়? ভ্যালু অফ মানি। মুদ্রার মূল্য ভ্যালু অফ মানি। মুদ্রার মূল্য ভ্যালু অফ মানি। আচ্ছা, আমরা একটু বইভিত্তিক আলোচনা করি। দেখো, মুদ্রার নিজস্ব কোনো মূল্য নেই। মুদ্রার কোনো নিজস্ব মূল্য নেই। সাধারণ অর্থে মুদ্রার মূল্য বলতে মুদ্রার ক্রয় ক্ষমতাকে বোঝায়। তাহলে মুদ্রার মূল্য বলতে মুদ্রার কাকে বোঝায়? ক্রয় ক্ষমতাকে বোঝায়। তাহলে আমি একটু ছোট্ট উদাহরণ দিতে পারি। মনে করো আমি যদি বলি যে মনে করো আমি বললাম মনে করো তুমি 1 কেজি চাল কিনবা। কি কিনবা? চাল কিনবা। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করো 1 কেজি চালের দাম এখন 50 টাকা। 1 কেজি চালের দাম কত? না, এখন আরও বেশি, 70 টাকা। এই যে 70 টাকা 1 কেজি চালের দাম। তাহলে 1 কেজি চালের দাম 70 টাকা। তাহলে 1 কেজি চাল যেই কথা, আবার এটাকে তুমি চাইলে বলতে পারো যে হচ্ছে, আমি একটু সহজ করার জন্য 1000 গ্রামও বলতে পারবা। 1000 গ্রামও বলতে পারবা। তার মানে 70 টাকা দিয়ে তুমি 1 কেজি চাল পাবা। এখন আমি যদি বলি 1 টাকা দিয়ে কত পাবা, তার মানে উপরে থাকবে 1000 গ্রাম, নিচে থাকবে 70। তাহলে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে 1, 7 দিয়ে 10 দিয়ে ভাগ করলে 1, এরপর হাতে থাকে 3, 3 এ 0 0, 30, 3 সাথে 21, 3 4 সাথে 28, 28 4, প্রায় 14 গ্রাম। এই 14 গ্রাম, আমি 14 গ্রাম মতো ধরলাম। তার মানে একটু মনোযোগ দিয়ে দেখো, 70 টাকা দিয়ে এই মুহূর্তে 1 কেজি চাল, 1 কেজি চাল মানে হচ্ছে 1000 গ্রাম। আর যদি বলি যে 1 টাকা দিয়ে কত গ্রাম পাওয়া যাবে, তার মানে হচ্ছে 14 গ্রাম। 14 গ্রাম। এই যে 1 টাকা মানে একক প্রতি মূল্য, একক প্রতি মূল্য। এই 1 টাকা দিয়ে কতটুকু চাল পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে অর্থের মূল্য। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। মানে অর্থের মূল্য মানে হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা। তার মানে 1 টাকা দিয়ে কত একক দ্রব্য বা সেবা ক্রয় করা যায়। তার মানে 1 একক অর্থ দিয়ে কি পরিমাণ দ্রব্য এবং সেবা ক্রয় করা যায় তাকে বলা হয় কি? অর্থের মূল্য। তার মানে 70 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যায়। তাহলে 1 টাকা দিয়ে কত গ্রাম চাল পাওয়া যায়? 14 গ্রাম চাল পাওয়া যায়। তার মানে এই 1 টাকার মূল্য হচ্ছে 14 গ্রাম চাল। যেমন আমরা ছোটবেলায় তোমার হচ্ছে 1 টাকা দিয়ে কত টাকা দিয়ে 1 টাকা দিয়ে কিন্তু আমরা হচ্ছে চকলেট পেতাম। মনে পড়ে? 1 টাকা দিয়ে কি পেতাম? চকলেট পেতাম। তার মানে এই যে 1 টাকা দিয়ে চকলেট, 1 টাকা দিয়ে কি? চকলেট, 1 টাকা দিয়ে চকলেট পেতাম। তার মানে এই 1 টাকার মূল্য হচ্ছে একটি চকলেট। 1 টাকার মূল্য কি? একটি চকলেট। এখন কিন্তু 1 টাকা দিয়ে আর চকলেট পাওয়া যায় না। তার মানে এই 1 টাকার মূল্যটা আস্তে আস্তে কি যাচ্ছে? কমে যাচ্ছে। তার মানে আমরা যদি বলি যে 1 টাকা দিয়ে 1 একক অর্থ দিয়ে কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে বলা হয় অর্থের মূল্য। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা একটু দেখি, একটি নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা যেই পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায় তাকে মুদ্রার মূল্য বলা হয়। তার মানে একটি নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা, তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ মুদ্রা মানে হচ্ছে 1 টাকা দ্বারা, 1 টাকা দিয়ে কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে বলা হয় মুদ্রার মূল্য। একটা উদাহরণ আমরা দিতে পারি একটু আগে, যেটা উদাহরণ দিয়েছি সেটা আমি এখানেও দিয়ে দিলাম একসাথে। এটাই হচ্ছে মুদ্রার মূল্য। আচ্ছা, এখানে দেখো 100 টাকা দিয়ে যদি 2 কেজি চাল পাওয়া যায়, তার মানে এই 2 কেজি চালই হলো 100 টাকার মূল্য। 100 টাকার মূল্যটা কি? 2 কেজি চাল। তার মানে এই যে কলম, এই কলমটা হচ্ছে দেখো একটি কলম হচ্ছে 5 টাকা। তার মানে এই একটি কলমের মূল্য কত? 5। তাহলে এটাই হচ্ছে অর্থের মূল্য। এটাই কি? অর্থের মূল্য। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে বলা হয় কোন মূল্য? অর্থের মূল্য। আচ্ছা, আমরা এরপর আমরা দেখব হচ্ছে পণ্য সামগ্রীর মূল্য যেমন মুদ্রার মাধ্যমে প্রকাশ করা হয়, তেমনি মুদ্রার মূল্যও পণ্য সামগ্রীর মাধ্যমে কি করা যায়? প্রকাশ করা যায়। আশা করি এই বিষয়টা বুঝতে পারবা। এক্ষেত্রে অর্থের মূল্য নিয়ে দুইজন ব্যক্তিবর্গ, একজন হচ্ছেন অর্থনীতিবিদ জে.এল. হ্যানসেন। ওনার মতে অর্থ যা করে তাই অর্থের মূল্য। অর্থ যাই করে তাই অর্থের মূল্য। কার মতে? হ্যানসেনের মতে। আচ্ছা, ডি.এইচ. রবার্টসনের মতে 1 একক অর্থের বিনিময়ে সাধারণত যে পণ্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন, এটি একটু আন্ডারলাইন করে রাখো। এটা খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন যে 1 একক অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে কি বলা হয়? অর্থের মূল্য বলা হয়।
আশা করি বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো যে অর্থের মূল্য বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। আচ্ছা, এখন অর্থের মূল্য নিয়ে কিছু তুলনামূলক আলোচনা আছে যে বিষয়গুলো তোমাদের কাছেও সহজ মনে হবে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি। দেখো, আমি প্রথমে একটু আলোচনা করি অর্থের মূল্য। অর্থের মূল্য নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, একটু প্রারম্ভিক আমাকে যেটা দেখতে হবে, দেখো আমি একটু আলোচনা করি তোমাদের সামনে বিষয়গুলো যে অর্থের মূল্য। দেখো, অর্থের মূল্য হবে না এই পাশ দিয়ে, তাহলে এই পাশ দিয়ে লিখি। আচ্ছা, অর্থের মূল্য, অর্থের মূল্যকে আমরা সংক্ষিপ্ত আকারে কি বলি? ভ্যালু অফ মানি, তার মানে বিএম বলি, অর্থের মূল্য। আচ্ছা, আমি তোমার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে দেখো আমরা জানি হচ্ছে দাম মানে কোনো একটা দ্রব্যের দামের সাথে যখন অর্থের মূল্যের আমরা কি করব? তুলনা করব। মনে করো দ্রব্যের দাম, এটা একটু আগে বুঝো, এটা নিয়ে আমি ব্যাখ্যা করবো একটু পরে। দ্রব্যের দামের স্তর, দেখো দ্রব্যের দাম না বলে আমরা কি বলবো? দামের স্তর বলবো, দামের স্তর। আচ্ছা, আর এদিকে হচ্ছে মনে করো অর্থের মূল্য দিলাম, কি দিলাম? অর্থের মূল্য দিলাম, অর্থের মূল্য। দেখো, দাম যত বাড়বে অর্থের মূল্য তত কমবে। মনে করো দাম হচ্ছে 20 টাকা, তখন অর্থের মূল্য মনে করো 1, অর্থের মূল্য 1 না দিয়ে আমরা 2 দিই, দাঁড়াও, এগুলো কিন্তু কাল্পনিক মান, এটা কিন্তু অন্য কিছু না, জাস্ট কাল্পনিক মান, 2 দিলাম। দামের স্তর বৃদ্ধি পেয়ে 30 হলে অর্থের মূল্য কমে গিয়ে কত হবে? 1 হবে। তার মানে দামের স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান, তাহলে দাম যত বাড়বে অর্থের মূল্য তত কমবে, দাম যত বাড়বে অর্থের মূল্য তত কমবে। এখন এই বিষয়টা আমি চাইলে তোমাদেরকে একটু সহজ করে যদি বলি যে দামের স্তর, একটু কথাটা একটু শুনো, সেটা হচ্ছে দামের স্তরের সাথে মানে দামের স্তর যদি বৃদ্ধি পায় অর্থের মূল্য হ্রাস পায়, অর্থের মূল্য কি পায়? হ্রাস পায়। আবার দামের স্তর যদি হ্রাস পায় অর্থের মূল্য বৃদ্ধি পায়, অর্থের মূল্য কি পায়? বৃদ্ধি পায়। তার মানে বিপরীতমুখী সম্পর্ক। এবং এক্ষেত্রে দামের স্তর বের করার জন্য, অর্থের মূল্য জানার জন্য তোমাকে যে বিষয়টা জানতে হবে, অর্থের মূল্যের একটা সূত্র আছে। দেখো, অর্থের মূল্যের একটা সূত্র আছে, অর্থের মূল্যের একটা সহজ সূত্র হচ্ছে বিএম সমান, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই দামের স্তর, 1 ডিভাইডেড বাই কি? দাম স্তর। তাহলে দামের স্তরের জায়গায় আমরা চাইলে পি লিখতে পারি, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই পি। এটা হচ্ছে অর্থের মূল্যের সূত্র। আমরা একটু পর এগুলার ব্যবহার কিন্তু দেখব যে দামের স্তর। আচ্ছা, কারো মনে যদি প্রশ্ন দামের স্তর কি? দেখো, দামের স্তর মানে হচ্ছে সকল দ্রব্যের দাম, মানে আমরা জানি হচ্ছে মনে করো কলমের দাম, পেন্সিলের দাম, একটা দ্রব্যের দাম, আর সকল দ্রব্যের দাম যদি বুঝাই তাকে আমরা বলবো হচ্ছে দামের স্তর। যেমন মুদ্রাস্ফীতির পরে একটা দ্রব্যের দাম বাড়ে না, সকল দ্রব্যের দাম বাড়ে, তার মানে সকল দ্রব্যের দামের স্তর বাড়ে। তার মানে এটা হচ্ছে অর্থের মূল্যের সূত্র। অর্থের মূল্যের সূত্রটা কি হবে? বিএম সমান 1 ডিভাইডেড বাই পি, বিএম সমান 1 ডিভাইডেড বাই পি, বিএম সমান 1 ডিভাইডেড বাই পি, বিএম সমান 1 ডিভাইডেড বাই পি। তাহলে অর্থের মূল্যের সূত্র, অর্থের মূল্যকে আমরা বিএম দিয়ে প্রকাশ করি, আর বিএম সমান কি হবে? 1 ডিভাইডেড বাই দামের স্তর, 1 ডিভাইডেড বাই দামের স্তর, 1 ডিভাইডেড বাই দামের স্তর। আচ্ছা, আমরা এখন চাইলে এই বিষয়টা চিত্র আকারে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। দেখো, দামের স্তর এবং অর্থের মূল্য আমরা জানি, যেটা আঁকতে বলবে সেটা হচ্ছে লম্ব অক্ষে। তাহলে লম্ব অক্ষে কি দেওয়া আছে? অর্থের মূল্য দেওয়া আছে, বিএম দেওয়া আছে, আর ভূমি অক্ষে হচ্ছে দামের স্তর দেওয়া আছে। তাহলে দামের স্তর দেওয়া আছে 20 এবং 30। তার মানে দেখো, এটা হচ্ছে 0। আমরা যখন ভূমি অক্ষে যাচ্ছি ছোট থেকে বড়, তার মানে এটা হচ্ছে 20, এটা হবে 30, কাল্পনিক দিলাম আর কি। আর অর্থের মূল্য দেখো, অর্থের মূল্য যখন ছোট থেকে উপরে উঠবে তখন ছোট থেকে বড়, তাহলে প্রথমে 1, এরপরে হচ্ছে কত? 2। এখন আসো আমরা হিসাব করি। দামের স্তর যখন 20 টাকা, অর্থের মূল্য তখন 2। তাহলে দামের স্তর যখন 20, অর্থের মূল্য তখন কত? 20। তার মানে এখানে একটা বিন্দু, দামের স্তর যখন 20, অর্থের মূল্য কত? 2। তার মানে এ বিন্দুতে সেট করে। আবার দামের স্তর বৃদ্ধি পেয়ে, দামের স্তর কি পেয়ে? বৃদ্ধি পেয়ে, দামের স্তর বৃদ্ধি পেয়ে যদি 30 টাকা হয়, মানে দামের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে 30 টাকা হয়, তার মানে অর্থের মূল্য কি যায়? কমে যায়, অর্থের মূল্য কমে যায়। দাম যখন বৃদ্ধি পাবে অর্থের মূল্য কি যাবে? কমে যাবে, কমে গিয়ে কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। এগুলো কাল্পনিক মান দিয়েছে আর কি। তার মানে এই যে রেখাটা আমরা পেলাম, এই রেখাটা যেটা আমরা পেলাম, এটা হচ্ছে অর্থের মূল্য রেখা। এটা হচ্ছে কিসের রেখা? অর্থের মূল্য রেখা। এটা কি রেখা? অর্থের মূল্য রেখা। এবং অর্থের মূল্য রেখা কিন্তু এটা কিন্তু উত্তল আকৃতির হবে। কোন আকৃতির? উত্তল আকৃতির হবে।
অর্থের মূল্য রেখা এটার আকৃতি কিন্তু কি হবে, উত্তল আকৃতির হবে। এটা কিন্তু দেখিও তোমরা কিন্তু এটা যেহেতু নিম্নগামীর মতো দেখাচ্ছে, তোমরা চাহিদা রেখার মতো করে দিতে পারবা না। এটা কোন আকৃতির হবে, উত্তল আকৃতির হবে। অর্থের মূল্য রেখাটি সবসময় উত্তল আকৃতির হয়। অর্থের মূল্য রেখাটি সবসময় উত্তল আকৃতি হয়। উত্তল মানে এইরকম যেটা যাচ্ছে এটা হচ্ছে উত্তল, মানে উন্নতির দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে অবনতির দিকে। এটা বোঝার জন্য বলি আর কি আমি। আচ্ছা, তাহলে দামের স্তর এবং অর্থের মূল্য, তাহলে দামের স্তর এবং অর্থের মূল্যের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান, বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দামের স্তর এবং অর্থের মূল্যের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান, বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দামের স্তর এবং অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দাম বাড়লে অর্থের মূল্য কমে যায়, আর দাম কমলে অর্থের মূল্য বেড়ে যায়। দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়, আর দাম বাড়লে অর্থের মূল্য বেড়ে যায়। আচ্ছা, এখন এই বিষয়টা যেটা আলোচনা করেছি এটা একটা প্র্যাকটিক্যাল আমরা একটা রূপ দিচ্ছি। এখন প্র্যাকটিক্যাল আরেকটা উদাহরণ দিই, কথাটা আমি একদম কাল্পনিক চিন্তা না করে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। মনে করো 70 টাকা দিয়ে 1 কেজি চাল পাবো আমরা। 70 টাকা দিয়ে কত কেজি, 1 কেজি চাল। তাহলে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম চাল পাবো। কত গ্রাম, 1000 গ্রাম চাল পাবো। এখন দামের স্তর যখন 70 টাকা, তাহলে অর্থের মূল্য তখন কত, মানে দাম যখন হচ্ছে 70, তখন আমরা বলতে পারি হচ্ছে 1 কেজি আমরা চাল পাচ্ছি। এখন দাম যদি হ্রাস পায় 50 টাকা হয়ে যায়, তাহলে আমরা 1 কেজি চাল পাচ্ছি। এখন তুমি বলো তো, আগে 70 টাকা দিয়ে 1 কেজি চাল পেতাম, এখন অর্থের মুদ্রার মূল্য বেড়ে যাওয়ায় আমরা 50 টাকা দিয়ে কি পাচ্ছি, যে তোমার হচ্ছে 1 কেজি চাল পাচ্ছি। মানে চালের পরিমাণ কিন্তু সেম, সেটা হচ্ছে কিসের কারণে, তোমার হচ্ছে মুদ্রার মূল্যের কারণে। আবার আগে কিন্তু 50 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যেত, আর এখন 70 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে মুদ্রার মূল্যটা কি গেছে, কমে গেছে। এই যে একটি কলম তুমি একটি কলম ছোটবেলা থেকে ব্যবহার করছো, এটা হচ্ছে 4 টাকা 3 টাকা, মানে 4 টাকা দিয়ে। আর এখন একটি কলম কত টাকা জানো, 5 টাকা। তার মানে এই যে মাঝখানে 1 টাকা কোথায় হারাই গেছে না। আগে যেই কলম, যেই কালি, যেই গুণাগুণ ছিল, একই জিনিস আমরা 4 টাকা দিয়ে কিনতাম, আর এখন কিনতেছি কত টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। তার মানে হচ্ছে অর্থের মূল্যটা কমে গেল। অর্থের মূল্যটা কি গেল, কমে গেল। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা হবে না। তার মানে একটু আমার সাথে বলো তো, দাম বাড়লে অর্থের মূল্য কমে যায়, দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়, আবার দাম কমলে অর্থের মূল্য বেড়ে যায়। আশা করি এই বিষয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ থাকবে না, আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে মুদ্রার চাহিদা। আমরা কিন্তু জানি যে চাহিদার উৎপত্তি হচ্ছে ভোক্তার কাছ থেকে। চাহিদার উৎপত্তি করতে কি, ভোক্তা বা ক্রেতার কাছ থেকে। আচ্ছা, তোমার মনে এখন প্রশ্ন থাকে না, আমরা কিন্তু মুদ্রার মূল্য নিয়ে আগের আলোচনা শেষ করেছি, এখন আলোচনা করব চাহিদা নিয়ে। দেখো, চাহিদার উৎপত্তি হচ্ছে ভোক্তার বা ক্রেতার। আচ্ছা, মুদ্রার চাহিদা মানে হচ্ছে ভোক্তা বা ক্রেতার মধ্যে মুদ্রার চাহিদা থাকবে, ভোক্তা বা ক্রেতার মধ্যে মুদ্রার কি থাকবে, চাহিদার থাকবে। আর এদেরকে আমরা জনগণ বলতে পারি না, একটা দেশে কি করতে পারি, জনগণ বলতে পারি। এখন কেন ভোক্তা, কেন ক্রেতা, কেন জনগণ অর্থের চাহিদা থাকবে, সেটা হচ্ছে লেনদেন করার জন্য। কি করার জন্য, লেনদেন করার জন্য, যে লেনদেন করার জন্য। তার মানে মুদ্রার চাহিদা মানে একটি দেশের জনগণ বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটি দেশের জনগণ বা ব্যবসায় প্রতিষ্ঠান, তবে ব্যাংক ব্যতীত, কি ব্যতীত, ব্যাংক ব্যতীত। তাহলে একটি দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ লেনদেন করার জন্য হাতে রাখতে চায় তাকে বলা হচ্ছে অর্থের চাহিদা। তার মানে এই যে ক্রেতা এবং ভোক্তার কথা আমরা বলেছিলাম না, তারা যে পরিমাণ অর্থ, নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রার চাহিদা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হচ্ছে মুদ্রার চাহিদা। আমরা একটু ডেফিনেশনটা দেখি। দেখো, একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন প্রয়োজনে দেশের জনগণ যে পরিমাণ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে বলা হচ্ছে মুদ্রার চাহিদা। এখানে কিন্তু দেশের জনগণ বলা হয়েছে, দেশের জনগণ প্লাস এবং বিভিন্ন প্রতিষ্ঠানও হতে পারে, দেশের জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান, তবে ব্যাংক ব্যতীত, তবে কি ব্যতীত, ব্যাংক ব্যতীত বিভিন্ন প্রতিষ্ঠান। তাহলে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে আমরা বলবো কি, তোমার হচ্ছে
তোমার হচ্ছে অর্থের চাহিদা বলবো। এখন বিস্তারিত একটু বলতে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি, আবার দেখো একটি নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে জনসাধারণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান, জনসাধারণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যাংক কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান, তবে ব্যাংক ব্যতীত যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার চাহিদা বলে। তাহলে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় মুদ্রার চাহিদা। আশা করি বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা, মুদ্রা দিয়ে প্রয়োজনে আর্থিক লেনদেনের নিষ্পত্তি করা যায় হঠাৎ করে উদ্বুদ্ধ কোনো আর্থিক সংকট মোকাবেলা করার জন্য বা সুযোগ বুঝে ঋণপত্র কিনে লাভবান হওয়ার জন্য ফটকা কারবার করা হয়। এগুলো নিয়ে বিস্তারিত আমরা একটু পরে আলোচনা করছি। আশা করি এই মুহূর্তে যা আলোচনা করেছি সেটা তোমার কাছে বোধগম্য হয়েছে যে মুদ্রার চাহিদা মানে হচ্ছে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান, তবে ব্যাংক ব্যতীত যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রার চাহিদা। এখন আমরা দেখব হচ্ছে মুদ্রার চাহিদা হচ্ছে 3 ধরনের। মুদ্রার চাহিদা কয় ধরনের? 3 ধরনের। এটা হচ্ছে লেনদেনজনিত চাহিদা, 1 নম্বর লেনদেনজনিত চাহিদা, 2 নম্বর হচ্ছে সতর্কতামূলক চাহিদা, 3 নম্বর হচ্ছে ফটকাজনিত চাহিদা। 3 নম্বর কি? ফটকাজনিত চাহিদা। তাহলে মুদ্রার চাহিদা কয় ধরনের? মুদ্রার চাহিদা কয় ধরনের হবে? 3 ধরনের। 1 নম্বর হচ্ছে লেনদেনজনিত চাহিদা, সতর্কতামূলক চাহিদা, ফটকা চাহিদা। 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 আমি এখন প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের কাছে বিষয়টা আরো সহজ লাগে। আচ্ছা, প্রথমে এই লেনদেনজনিত চাহিদা, প্রথমে আমরা 1 নম্বরটি একটু আলোচনা করি যে লেনদেনজনিত চাহিদা। আচ্ছা, আমি যদি বলি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান লেনদেন সম্পাদনের জন্য, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান তবে ব্যাংক ব্যতীত কি করার জন্য? লেনদেন সম্পাদন করার জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হচ্ছে লেনদেনজনিত চাহিদা। তাহলে একটু আমার সাথে বলো তো, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ এবং ব্যবসায় প্রতিষ্ঠান যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় লেনদেন সম্পাদনের জন্য তাকে বলা হচ্ছে লেনদেনজনিত চাহিদা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন লেনদেনজনিত চাহিদা নির্ভর করে হচ্ছে আয়ের উপরে। লেনদেনজনিত চাহিদা নির্ভর করে কিসের উপরে? আয়ের উপরে। তার মানে কথাটা একটু বুঝো, লেনদেনজনিত চাহিদা নির্ভর করে কিসের উপরে? আয়ের উপরে। তার মানে দেখো, তুমি মনে করো, আমি তোমাকে একটু বলি, এটা মনে করো তোমার ইনকাম হচ্ছে, মনে করো তোমার আব্বুর ইনকাম বা তোমার ইনকাম হচ্ছে 5,000 টাকা। তার মানে এই 5,000 টাকা দিয়ে তুমি মনে করো 50টা লেনদেন করবা। কয়টা লেনদেন? 50টা। তার মানে 5 টাকা দিবা, 10 টাকা নিবা, কাউকে মানে খরচ করবা আর কি, মানে 50 বার এটা 50টা মাধ্যমে এই 5,000 টাকা তুমি কি করবা? খরচ করবা। আচ্ছা, এখন তুমি বলো তো, তোমার যদি আয় বেড়ে যায়, আয় বেড়ে যায় যদি 50,000 টাকা হয়, তখন কিন্তু তুমি আরও বেশি লেনদেন করবা। আরও বেশি কী করবা? লেনদেন করবা। তখন মনে করো 500টা লেনদেন করবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মনে করো আমার হাতে 10,000 টাকা আছে, এই মাসে আমার ইনকাম 10,000 টাকা। তার মানে 10,000 টাকা খরচ করার জন্য আমি হয়তো 50টা লেনদেন করব। কিন্তু আমার হাতে আমার যদি ইনকাম থাকে 1 লাখ টাকা, আমার ইনকাম যদি থাকে কি 1 লাখ টাকা, তখন কিন্তু আমি আরও বেশি লেনদেন করব। তার মানে আয় যত বাড়বে লেনদেনের চাহিদার পরিমাণ তত বাড়বে। আয় যত বাড়বে লেনদেনজনিত অর্থের চাহিদা তত বাড়বে। একটু মনোযোগ দিয়ে দেখো তো, তাহলে আয় বৃদ্ধি পাওয়া, আয় বৃদ্ধি পেলে, আয় কি পেলে? বৃদ্ধি পেলে তারপর হচ্ছে লেনদেনজনিত চাহিদা বাড়বে। লেনদেনজনিত চাহিদা বাড়বে। এটা হচ্ছে কি? বাড়বে। আবার আয় যদি কমে যায় তার মানে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে যাবে। তাহলে দেখো, আয় এবং লেনদেনজনিত চাহিদার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান না? কোন সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, মানে সমমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে আয় বাড়লে লেনদেনজনিত অর্থের চাহিদা বাড়ে, আয় কমলে লেনদেনজনিত অর্থের চাহিদা কমে যায়। এখন এই যে বিষয়টা, এটা তাহলে আমি একটু তালিকা আকারে দেখাতে পারি না? মনে করো আমি দুই পাশে দেখাই। একটা হচ্ছে তোমার আয়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? ওয়াই দিয়ে প্রকাশ করি। আর লেনদেনজনিত অর্থের চাহিদা, লেনদেনকে আমরা মনে করো টি দিয়ে প্রকাশ করি। লেনদেন, এই যে লেনদেনজনিত অর্থের চাহিদা,
লেনদেনকে আমরা টি দিয়ে প্রকাশ করি, সংক্ষিপ্ত আকারে দিলাম আর কি টি দিয়ে। এখন দেখো তোমার ইনকাম যদি বলেছিলাম একটু আগে 5,000 টাকা, কত হাজার? 5,000, তার মানে তুমি 50টা লেনদেন করবা। তোমার যদি 10,000 টাকা হয় তখন তুমি আরও বেশি করবা, তখন মনে করো 100টা লেনদেন করবা। এখন এটা ছাড়া চিত্র আকারে দেখানো যাবে না? অবশ্যই দেখানো যাবে। দেখো একটা লম্ব অক্ষ, একটা হচ্ছে ভূমি অক্ষ। একটা লম্ব অক্ষ, একটা কি ভূমি অক্ষ। দেখো যখন দেখবা চাহিদা শব্দটা যুক্ত আছে, আমরা জানি হচ্ছে চাহিদা যখন থাকবে যেটা আঁকতে বলে সেটা লম্ব অক্ষে, কিন্তু চাহিদা থাকে এটা ভূমি অক্ষে, চাহিদা থাকলে এটা কি ভূমি অক্ষে। তার মানে এখানে টি, টি মানে হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা। এই যে লেনদেনজনিত অর্থের চাহিদা, লেনদেন জনিত অর্থের চাহিদা, এটা হচ্ছে ভূমি অক্ষে, এটা কি হবে ভূমি অক্ষে। আর অন্যদিকে হচ্ছে আমার কি আয়, আয় মানে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার লম্ব অক্ষে, এটা কি হবে লম্ব অক্ষে। দেওয়া আছে আয় কত, দেখো প্রথমে দেওয়া আছে মনে করো 5,000, কত দেওয়া আছে 5,000, এরপরে দেওয়া আছে কত হাজার 10,000। অন্যদিকে চাহিদার পরিমাণ দেওয়া আছে, দেখো প্রথমে 50, এরপরে কত দেওয়া আছে 100। এখন দেখো যখন 5,000 তখন হচ্ছে যে 50, তার মানে একটা বিন্দু। যখন 10,000 তখন হচ্ছে 100টা লেনদেন, তখন হচ্ছে বি বিন্দু। এখন এই দুইটা বিন্দু যোগ করে দাও, এটা মনে করো এ, এটা মনে করো বি। এটা হচ্ছে তোমার হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা রেখা। তার মানে আয় বাড়লে লেনদেনের পরিমাণ বাড়ে, আয় বাড়লে লেনদেনের পরিমাণ বাড়ে, তখন রেখাটা কি হয় ঊর্ধ্বগামী হয়, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বগামী হয়। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো, কোনটা লেনদেনজনিত অর্থের চাহিদা। এই বিষয়টা নিয়ে আর কারো কোনো ডাউট থাকবে, আমি একদম চিত্র আকারে দেখালাম। তুমি হয়তো সবগুলো বইয়ের মধ্যে হয়তো চিত্র থাকবে না, কিন্তু আমরা একেবারে চিত্র আকারে তোমাদেরকে বিষয়টা দেখালাম। প্রয়োজনে তোমার যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা প্রয়োজনে বারবার দেখিও, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা এরপরে 2 নম্বর হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। সতর্কতামূলক অর্থের চাহিদা, দেখো ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ভবিষ্যতে যে কোনো ঝুঁকি আসতে পারে, ভবিষ্যতে যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে। তাহলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা, কোনো ঘটনা মোকাবেলা করার জন্য বর্তমানে যে অর্থ তুমি নগদ দূরে রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক চাহিদা। কথাটা আরেকবার শুনো, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার ব্যয় নির্বাহের জন্য বর্তমানে যে পরিমাণ নগদ অর্থ তুমি হাতে ধরে রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। যেমন তুমি দেখবা হচ্ছে ভবিষ্যতে তুমি অসুস্থ হতে পারো, ভবিষ্যতে তোমার আব্বু আম্মু অসুস্থ হতে পারে, ভবিষ্যতে তোমার কোনো একটা ট্যুর আসতে পারে, ভবিষ্যতে কোনো একটা প্রোগ্রাম হতে পারে, ভবিষ্যতে তোমার কিছু একটা লাগতে পারে, ওইটার জন্য বর্তমানে কি করবা, যে টাকা তুমি হাতে ধরে রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক চাহিদা। যেমন অনেক সময় মানুষ অসুস্থতা জনিত তোমার হচ্ছে এই যে এটা ভালো বুঝবে যারা মনে করো বিয়ে শাদী হয়ে গেছে, ওরা যখন দেখবা মেয়ে যখন বাচ্চার মা হতে যাচ্ছে সামনে, তখন জামাইয়ের চিন্তা ভাবনা কি থাকে যে যখন হচ্ছে আমার বাচ্চা আসবে দুনিয়াতে তখন আমার কিছু টাকা পয়সা জমায় রাখতে হবে, তখন হঠাৎ মেডিকেলে লাগতে পারে, হঠাৎ হয়তো ওকে নিয়ে কোথাও যেতে হতে পারে, অথবা দেশের বাইরে যেতে হতে পারে, যে কোনো সময় অনেক টাকা পয়সা লাগবে। তার মানে ভবিষ্যতের যে কোনো বিপদ আপদ মোকাবেলা করার জন্য বর্তমানে যে পরিমাণ নগদ অর্থ তুমি রাখতে চাও তাকে বলা হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা। তার মানে চাহিদা মানে হচ্ছে তুমি রাখতে চাও আর কি। আচ্ছা এখন এটাও সতর্কতামূলক অর্থের চাহিদা নির্ভর করে হচ্ছে তোমার আয়ের উপরে। যেমন দেখো আয় যত বাড়বে তখন কিন্তু তোমার সতর্কতামূলক অর্থের চাহিদা তত বাড়বে, সতর্কতামূলক অর্থের চাহিদা তত বাড়বে। আবার আয় কমে গেলে সতর্কতামূলক অর্থের চাহিদা তত কমে যাবে। তার মানে এটাও কিন্তু সমমুখী সম্পর্ক বিদ্যমান, সমমুখী সম্পর্ক বিদ্যমান। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিও, এটা কোন সম্পর্ক বিদ্যমান? সমমুখী সম্পর্ক বিদ্যমান। কেন? মনে করো এটা তুমি বাস্তবতা দিয়ে বুঝতে পারবা। তোমাদের ইনকাম যখন মনে করো মান্থলি হচ্ছে 50,000 টাকা তোমার আব্বু ইনকাম করে, তখন দেখবা তোমাদের আচার ব্যবহার, চাল চলন, সতর্কতা বা হচ্ছে তুমি যে গাড়িতে চড়ে যাচ্ছ টেম্পুতে লোকালে করে, কিন্তু তোমার আব্বুর ইনকাম যখন প্রতি মান্থলি 5 লক্ষ টাকা হবে তখন কিন্তু তুমি আর রাস্তাঘাটে যেভাবে সেভাবে যাবা না, তখন কিন্তু একদম ভিআইপি স্টাইলে যাবা, সিএনজি করে যাবা, সিএনজি করে রিজার্ভে আসবা, প্রাইভেটে করে যাবা, প্রাইভেট করে আসবা। আবার তোমার আচার ব্যবহার সব কিছু পরিবর্তন আসবে, মানে প্রত্যেকটা জায়গায়। তখন তোমার জীবনের মূল্য বাড়বে, তখন তুমি অনেক বেশি সতর্ক থাকবা। তার মানে আয় বাড়লে তখন মানুষের সতর্কতামূলক অর্থের চাহিদার পরিমাণও বেড়ে যায়। একই রকম আমি যদি একটু তোমাদেরকে দেখাই, যে মনে একটা তালিকা তৈরি করে দিলাম, এটা হচ্ছে আয়কে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, আর সতর্কতামূলক অর্থের চাহিদা, সতর্কতামূলক এটাকেই বলা যায় প্রিকশাস মানি অফ ডিমান্ডও বলা হয় আর কি। আচ্ছা এখন যদি আমি বলি যে এখানে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, এখন যদি বলি যে মনে করো ইনকাম কত 50,000,
আয় যখন 50,000 তখন সতর্কতম করতে চাহিদা মনে করো আমি ধরে নিলাম হচ্ছে 50, এতটুকু দিলাম আর কি, এটা কাল্পনিক, এটা মান দিলাম। যদি 5 লক্ষ টাকা হয়, যদি কি হয় 5 লক্ষ টাকা হয় তখন কত হবে মনে করো, এটা হচ্ছে কত হবে 100 বা 200 হবে। তার মানে এখন যদি তুমি চিত্র অঙ্কন করতে যাও লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, তাহলে চাহিদা বলা মানে হচ্ছে এটা ভূমি অক্ষে, চাহিদা বলা মানে কি ভূমি অক্ষে, আর লম্ব অক্ষে কী দেওয়া আছে সেটা হচ্ছে আয় দেওয়া আছে। আয় কত দেওয়া আছে, একটা হচ্ছে 50,000 দেওয়া আছে, আরটা দেওয়া আছে 5 লক্ষ, মানে যা দিছি আর কি 5 লক্ষ, আর এটা দেওয়া আছে কত 50, আর এটা হচ্ছে 100। তাহলে 50,000 হলে তখন হচ্ছে চাহিদার পরিমাণ কত 50, আর 5 লক্ষ হলে তখন হচ্ছে কত 100। এখন এই দুইটা বিন্দু যোগ করে দাও, এ এবং বি, এটা হচ্ছে কি রেখা, সতর্কতামূলক অর্থের চাহিদা রেখা। আশা করি তোমরা সবাই সতর্কতামূলক চাহিদা রেখাটা বুঝতে পেরেছো, কারোর মধ্যে কোনো সীমাবদ্ধতা কাজ করবে না, এটা আমি নিশ্চিত যে পারবা। সর্বশেষ আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফটকা চাহিদা। কি চাহিদা, ফটকা চাহিদা। কি চাহিদা বলেছি, ফটকা চাহিদা। আচ্ছা এটা আমি একটু বলি, ফটকা চাহিদা মানে হচ্ছে মনে করো হচ্ছে ঋণপত্র এবং শেয়ার ক্রয় বিক্রয়, এটা একটু মাথায় রাখো। ঋণপত্র বা শেয়ার ক্রয় বিক্রয়, শেয়ার কি ক্রয় বিক্রয়, শেয়ার ক্রয় বিক্রয়। আচ্ছা তোমার হাতে মনে করো টাকা আছে, আমি এখন যদি তোমাকে একটু বলি, মনে করো এই পাশে একটা ব্যাংক দিলাম, কি দিলাম, এই যে ব্যাংক দিলাম, এই যে ব্যাংক, এটা মনে করো ব্যাংকে যদি তোমার হাতে টাকা আছে, তুমি যদি ব্যাংকে রাখো, মনে করো ব্যাংক তোমাকে 10% সুদ দিবে। কত পার্সেন্ট সুদ দিবে, 10% সুদ দিবে। মনে করো টাকার পরিমাণটা হচ্ছে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকায় তুমি ব্যাংকে টাকা রাখলে 10,000 টাকা তুমি সুদ পাবে। এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু পরিবর্তন হবে না, এটা কিন্তু স্থির। অন্যদিকে এই 1 লাখ টাকা তুমি যদি শেয়ারে ক্রয় বিক্রয় করতে বা শেয়ার ক্রয় বিক্রয় করো বা ঋণপত্র ক্রয় বিক্রয় করো, সেখানে কিন্তু লভ্যাংশের পরিমাণ, সুদের পরিমাণ কিন্তু স্থির না, এটা পরিবর্তন হয়, কমবে নাইলে বাড়বে, মানে কমতেও পারে বাড়তেও পারবে। তার মানে 1 লাখ টাকা তুমি ব্যাংকে রাখলে 10% তুমি সুদ পাচ্ছ, এটা হচ্ছে একদম ফিক্সড, এটা পরিবর্তন সাধারণত হবে না। আবার এই 1 লাখ টাকা তুমি শেয়ার বাজারে বিনিয়োগ করলে, শেয়ার ক্রয় বিক্রয় করলে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লভ্যাংশ, মানে শেয়ারের ক্ষেত্রে তুমি লভ্যাংশ পাবা। তাহলে লভ্যাংশের পরিমাণ কোনো সময় বাড়তে পারে, আবার কোনো সময় কমতে পারে। কথাটা এই জন্য বোঝাচ্ছি যে ফটকা কারবার বোঝার জন্য। তুমি যদি চাও যে আমার বাড়তি লাভ দরকার, কি দরকার, বাড়তি লাভ দরকার, বাড়তি লাভ, তাহলে ভবিষ্যতে বাড়তি লাভের আশায় যেই অর্থ শেয়ার ক্রয় বিক্রয় বা ঋণপত্র ক্রয় বিক্রয়ের জন্য, ঋণপত্রে বিনিয়োগ করার জন্য বা শেয়ারে বিনিয়োগ করার জন্য বর্তমানে তুমি হাতে রাখতে চাও, তাকে বলা হচ্ছে ফটকা কারবার জনিত চাহিদা। তার মানে ভবিষ্যতে বাড়তি লাভের আশায়, কিসের আশায়, বাড়তি লাভের আশায় যদি বর্তমান তুমি শেয়ারে বিনিয়োগ করতে চাও, ঋণপত্রে বিনিয়োগ করতে চাও, এর জন্য যেই টাকা তুমি হাতে রাখতে চাও তাকে বলা হচ্ছে কি ফটকা জনিত চাহিদা। কেন বলা হচ্ছে, দেখো তুমি 1 লক্ষ টাকা যদি ব্যাংকে বিনিয়োগ করো, তুমি কিন্তু ফিক্সড পাচ্ছ, আর শেয়ারে বিনিয়োগ করলে তুমি তো অতিরিক্ত লাভের আশায় রাখবা, কমের জন্য অতিরিক্ত লাভের আশায়। তার মানে তোমার এই 1 লাখ টাকা তুমি হাতে ধরে রাখতে চাইবা, তোমার হাতে 1 লক্ষ টাকা আছে, তোমার গবেষণা থাকবে কিরকম, চিন্তা চেতনা থাকবে কিরকম, যে কোনটা বাড়তেছে, ব্যাংকের সুদের হার বাড়তেছে নাকি শেয়ারের লভ্যাংশ বাড়তেছে। যদি দেখি শেয়ারের লভ্যাংশ বাড়তেছে, আমি শেয়ারে বিনিয়োগ করব, আর যদি দেখি ব্যাংকের সুদের হার বাড়তেছে, তখন আমি ব্যাংকে বিনিয়োগ করব। তার মানে তোমার উদ্দেশ্য থাকবে বাড়তি লাভের আশায় যদি তুমি শেয়ারে ক্রয় বিক্রয়ের জন্য রেখে দাও, তখন তাকে আমরা বলতে পারবো ফটকাজনিত অর্থের চাহিদা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি এখানে ফটকাজনিত অর্থের চাহিদা, তার মানে সুদের হারের উপর নির্ভর করে না, কিসের হারের উপর, সুদের হার। দেখো সুদের হার যদি বৃদ্ধি পায়, ব্যাংক যদি সুদের হার তোমাকে বাড়িয়ে দেয়, 1 লক্ষ টাকায় 10% সুদ, এখন বলতেছে ব্যাংক বলতেছে আমরা 20% সুদ দিব, তখন কিন্তু তুমি ব্যাংকে রাখতে চাইবা। তার মানে তখন ফটকা কারবার জনিত চাহিদা কমে যাবে, তখন শেয়ার আর বিনিয়োগ করতে তুমি চাইবা না, তুমি শেয়ারে বিনিয়োগ করতে চাইবে না। এরপরে যদি বলছে সুদের হারটা আস্তে করে কমে যাচ্ছে, আগে 10% ছিল এখন হচ্ছে 5%, তখন তুমি বলবে যে হচ্ছে আমি ফটকার কারবারে কি করব, বিনিয়োগ করব। তার মানে সুদের হারের সাথে ফটকা চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, সুদের হারের সাথে ফটকা চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, সুদের হারের সাথে ফটকা চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। এখন এটা যদি একটা তালিকা আকারে দেখায়, কাল্পনিক একটা তালিকা আকারে দেখায়, এ পাশে দিলাম মনে করো সুদের হার, কি দিলাম, সুদের হার, এটা হচ্ছে ফটকা চাহিদা। আমি দুইটা মান দিলাম, সুদের হার মনে করো 10%, সুদের হার মনে করো 20%, ফটকা চাহিদা মনে করো 10,000, আবার হচ্ছে মনে করো এটা হচ্ছে কি, মানে এটা যদি বৃদ্ধি পায় এটা কমে যায়,
এটা যদি বৃদ্ধি পায় এটা কি যাবে, কমে যাবে। আস্তে, আমার এখানে ক্লাস রেকর্ড চলতেছে, দরজাটা বন্ধ করে দাও। তার মানে সুদের হার যদি বাড়ে তখন হচ্ছে ফটকা কারবারের চাহিদা কমে যাবে। তাহলে তখন আমরা ধরে নিলাম এটা কত হবে, 5,000 হবে। এখন আমরা একটা লম্ব অক্ষ দিলাম, একটা হচ্ছে ভূমি অক্ষ দিলাম। লম্ব অক্ষ ভূমি অক্ষ চাহিদার পর্যন্ত সব সময় হচ্ছে ভূমি অক্ষে, তার মানে ফটকা চাহিদা হচ্ছে ভূমি অক্ষে। তাহলে কত আছে, 10,000 এবং 5,000। তাহলে আমরা মনে করো 5,000 দিলাম, এরপর হচ্ছে 10,000 দিলাম। আবার অন্যদিকে সুদের হার হচ্ছে 10% এবং 20%। এটা হচ্ছে সুদের হার। সুদের হার কত পার্সেন্ট, 10% এবং হচ্ছে কি তোমার হচ্ছে 20% দিলাম আর কি, 20%। সুদের হার হচ্ছে 10% এবং কি পার্সেন্ট, 20%। দেখো যখন 5,000 তখন হচ্ছে 20%। এই দেখো যখন 5,000 তখন হচ্ছে 20%, এখানে একটা বিন্দু। যখন 10% তখন হচ্ছে চাহিদা হচ্ছে আমার ফটকা চাহিদা হচ্ছে বৃদ্ধি পাবে। এখন এই যে রেখা আসছে এ এবং বি, তার মানে হচ্ছে এটা নিম্নগামী রেখা। এটাই হচ্ছে ফটকা কারবারের চাহিদা নিম্নগামী। তার মানে যদি সুদের হার বাড়ে ফটকা চাহিদার পরিমাণটা কমে যাবে, আবার সুদের হার কমলে ফটকা চাহিদার পরিমাণটা কি যাবে, বেড়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং সহজে মনে রাখতে পারবা। সো এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নেই, আমি যতটুকু আলোচনা করেছি। এখন আমরা চলে যাব হচ্ছে মুদ্রার যোগানে। মুদ্রার কিসে, যোগানে। একটু মনোযোগ দিয়ে আগে শুনো। মুদ্রার চাহিদা আমরা বলেছিলাম হচ্ছে দেশের জনগণের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মুদ্রার চাহিদা। আবার মুদ্রার যোগান, আবার হচ্ছে মুদ্রার যোগান খেয়ে দিতে পারে, সেটা নিয়ে একটু বিস্তারিত আমাদের জানতে হবে। আমরা একটু প্রথমে বলি, মনে আছে মুদ্রার যোগান আমরা বলেছিলাম ওই যে কেন্দ্রীয় ব্যাংক নোটস দেয় না, কেন্দ্রীয় ব্যাংক কি দেয়, ব্যাংক নোটস দেয়, ব্যাংক নোট। আবার অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক কি দেয়, আমি কিন্তু প্রথম লেকচারে বলেছিলাম বাণিজ্যিক ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক দিবে তোমার হচ্ছে কোন নোট, ঐচ্ছিক মুদ্রা বা প্রায় মুদ্রা। এটাই হচ্ছে মুদ্রার যোগান। এটাই কি, তাহলে কেন্দ্রীয় ব্যাংক যা ছাপায়, বাণিজ্যিক ব্যাংক যা ছাপায়, এগুলাই হচ্ছে কি মুদ্রার যোগান। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে মুদ্রার যোগান বলতে আসলে কি বুঝাচ্ছি। আচ্ছা, আমরা যে একটু সাধারণভাবে দেখি যে মুদ্রার যোগান দ্বারা একটি দেশের মোট অর্থের পরিমাণকে প্রকাশ করে। কাকে, মোট অর্থের পরিমাণকে প্রকাশ করে। মোট অর্থের মধ্যে প্রচলিত মুদ্রা যেটা কারেন্সি এবং চাহিদা আমানত অন্তর্ভুক্ত থাকে। এগুলো নিয়ে একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রচলিত মুদ্রা বলতে সব রকমের ধাতব মুদ্রা এবং কাগজের নোটের সমষ্টিকে বোঝানো হয়। ব্যাংকের চাহিদা আমানত বলতে সে আমানতকে বোঝানো হয় যা আমানতকারী চাহিদা মাত্র ব্যাংক দিতে কি থাকে, বাধ্য থাকে। তার মানে এই যে মুদ্রার যোগান কে দিবে, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। মুদ্রার যোগান কে দিবে, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, একটা কি বাণিজ্যিক ব্যাংক। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারবা যে মুদ্রার যোগান হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক যে পরিমাণ মুদ্রা ছাপায় তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রার যোগান। এখন মুদ্রার যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো একটু দেখি। সেগুলোকে আমরা বলতেছি অর্থের যোগানের নির্ধারক। মুদ্রার যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা অর্থের যোগান কি কি বিষয়ের উপর নির্ভর করে। এক নাম্বার কাগজি মুদ্রা, মানে কাগজি ধাতব মুদ্রা, কাগজি বা ধাতব মুদ্রা। কাগজি মুদ্রা যত বাড়বে তত বেশি মুদ্রার যোগান বাড়বে। কাগজি মুদ্রা যত বাড়বে তত বেশি মুদ্রার যোগান বাড়বে। এরপর হচ্ছে মেয়াদি আমানত। মেয়াদি আমানত মানে আমরা নির্দিষ্ট সময়ের জন্য যেটা ব্যাংকে এফডিআর করে থাকি, যেটা কি করে থাকি, এফডিআর করে থাকি, ব্যাংকের কাছে এফডিআর করি না, এটা হচ্ছে কি মেয়াদি আমানত। এরপর হচ্ছে রিজার্ভের অনুপাত, যত বেশি আমরা রিজার্ভ করব, রিজার্ভের অনুপাত। এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের অনুপাত। এটা নিয়ে কিন্তু এখন খুবই কথাবার্তা হচ্ছে যে এই বিষয়টার উপর নির্ভর করে। এরপর হচ্ছে বৈদেশিক ঋণ। বৈদেশিক ঋণ যত আমরা আনবো তত বেশি মুদ্রার যোগান বাড়বে। তার মানে দেখো কাগজে মুদ্রার বেশি প্রচলন হলে মুদ্রার যোগান বাড়বে, মেয়াদি আমানত বেশি হলে মুদ্রার যোগান বাড়বে, রিজার্ভের অনুপাত বেশি হলে মুদ্রার যোগান বাড়বে, বৈদেশিক মুদ্রা রিজার্ভের হার বাড়লে মুদ্রার যোগান বাড়বে, বিদেশ থেকে বেশি ঋণ নিলে মুদ্রার যোগান বাড়বে। তারপর হচ্ছে ঋণ নীতির উপরেও মুদ্রার যোগান নির্ভর করে। উদার ঋণ নীতি যদি হয় তখন মুদ্রার যোগান বেশি হয়। এরপর হচ্ছে ঘাটতি ব্যয় নীতি। ঘাটতি ব্যয় নির্বাহের জন্য মনে করো কি করতে হয়, টাকা চাপাতে হয়, আর টাকা চাপালে কি হয়, মুদ্রার যোগানের পরিমাণটা বেড়ে যায়। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কোন কোন বিষয়ের উপর মুদ্রার যোগান নির্ভর করে।
আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এক নজর একটু দেখে আসি এক নজর একদম চোখ বুলিয়ে আমরা একটু দেখে আসি যে মুদ্রার যোগানের উপাদানসমূহ, 3টা উপাদানের সমন্বয়ে আমরা মুদ্রার যোগানের কথা বলবো। দেখো 3টা উপাদানের সমন্বয়ে আমরা যে একটু বলি যে মুদ্রার যোগান, দেখো মুদ্রার যোগান নির্ভর করে 3টা বিষয়ের উপর, যেটাকে আমরা মুদ্রার যোগানকে আমরা বলতে পারি দেখো মানি অফ সাপ্লাই, এটাকে কি বলতে পারি যে সাপ্লাই অফ মানি, মানি অফ সাপ্লাই না, সাপ্লাই অফ মানি, সাপ্লাই অফ কি হবে মানি, যে মুদ্রার যোগান। দেখো তাহলে মুদ্রার যোগান নির্ভর করে এমএস নির্ভর করে সেটা হচ্ছে জনগণের হাতে কি পরিমাণ অর্থ আছে, এটাকে বলা হয় কারেন্সি ইউনিয়ন। কারেন্সি কি বলা হয়? ইউনিয়ন বলা হয়, কারেন্সি ইউনিয়ন, জনগণের হাতে কি পরিমাণ অর্থ আছে। তারপর হচ্ছে চাহিদা আমানত, এই ডিমান্ড ডিপোজিট। এরপর হচ্ছে মেয়াদি আমানত, যেটাকে বলা হয় টাইম ডিপোজিট, টাইম কি ডিপোজিট। এই 3টার সমষ্টি হচ্ছে মুদ্রার যোগান, এই 3টার সমষ্টি কি মুদ্রার যোগান। তার মানে সিপি, আবার এই সিইউ না বলে এটাকে সিপিও বলা যায়, সিইউ না বলে এটাকে কি বলা যায়? সিপিও বলা যায়। তাহলে জনগণের নিকট কারেন্সির পরিমাণ, যেটাকে বলা হয় কারেন্সি হেল্ড বাই পিপল। আচ্ছা, এরপরে ডিডি, ডিডি মানে হচ্ছে জনগণের চাহিদা আমানত, যেটা জনগণ ব্যাংকের কাছে চাওয়া মাত্র ব্যাংক দিতে বাধ্য থাকে। আর সর্বশেষ হচ্ছে টিডি, টিডি মানে হচ্ছে মেয়াদি আমানত। তার মানে এমএস মুদ্রার যোগান মানে হচ্ছে সিইউ কারেন্সি ইউনিয়ন, ডিডি টাইম ডিপোজিট, টিডি ডিডি ডিমান্ড ডিপোজিট, আর টিডি আর টাইম ডিপোজিট। তার মানে এমএস, এমএস সমান আমরা কি পাবো? সিইউ প্লাস ডিডি প্লাস টিডি। এমএস সমান আমরা পাবো সিইউ প্লাস ডিডি প্লাস টিডি, টিডি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এভাবে একটু বুঝে শুনে পড়াশোনা করলে আশা করি তোমাদের এই বিষয়ে কোনো জটিলতা দেখা দিবে না। এটা হচ্ছে জনগণের হাতের মুদ্রা। জনগণের হাতের মুদ্রা বলতে কি বোঝাচ্ছে আমি একটু তোমাদেরকে বিষয়টা আলোচনা করে দিই, তাহলে তোমাদের জন্য বিষয়টা একদম সহজ হয়। দেখো আমি প্রথমে যে বিষয়টা তোমাদেরকে একটু সহজ করে বুঝাই, যে জনগণের হাতের মুদ্রা বলতে আমি কি বোঝাচ্ছি, জনগণের হাতের মুদ্রা। আচ্ছা, এখানে আমি একটু সাদা কাগজে তোমাকে একটু লিখি। দেখো এক পাশে প্রথমে এমএস, দেখো এমএস আমরা জানি হচ্ছে সিইউ প্লাস ডিডি প্লাস টিডি। দেখো এই 3টে একটু আমি একটু ব্যাখ্যা করি প্রত্যেকটা। সিইউ, সিইউ মানে হচ্ছে দেশের জনগণের হাতে লেনদেন করার জন্য যে পরিমাণ অর্থ থাকে। যেমন আমার পকেটে এখন টাকা আছে, তার মানে আমার হাতে টাকা আছে। এরকম আমার মতো 18 কোটি মানুষের হাতে টাকা আছে না। এই যে তুমি ভিডিও দেখছো, তোমার হাতে কিন্তু টাকা আছে। এই যে তোমার হাতে যেই টাকা আছে, এটা হচ্ছে অর্থের যোগান। এটা কি দিবে? অর্থের যোগান দিবে। এটা হচ্ছে জনগণের হাতের মুদ্রা। এটা কি? জনগণের হাতের মুদ্রা, জনগণের হাতের মুদ্রা। এরপরে ডিডি, ডিডি মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট, চাহিদা আমানত। কি আমানত? চাহিদা আমানত, ব্যাংকের কাছ থেকে চাওয়া মাত্র ব্যাংক যেটা দিতে বাধ্য থাকে। এরপর হচ্ছে টিডি টাইম ডিপোজিট, এটা হচ্ছে মেয়াদি আমানত। মেয়াদি আমানত কোনটা? যেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকের কাছে কি করা হয়? জমা করা হয়। আমরা এই পুরো আলোচনা জুড়ে তোমাদের সাথে 3টা বিষয় একদম পরিপূর্ণ আমি ডিসকাস করেছি। প্রথমটা আলোচনা করেছিলাম তোমাদের সাথে অর্থের মূল্য, 2 নম্বর আলোচনা করেছিলাম অর্থের মুদ্রার চাহিদা বা অর্থের চাহিদা, 3 নম্বর হচ্ছে অর্থের যোগান। আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ফিশারি ও তত্ত্বটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবা এবং প্রতিটা বিষয় তোমার জন্য বোধগম্য হবে। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এখানে আমার নাম্বারটি দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে ভুলো না। টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।